আচ্ছা, দেখ, আজকে যে শর্ট স্টোরিটা আমি শুরু করব বললাম, সেই শর্ট স্টোরিটার নাম কি? দ্য বেট। এবার এটা যিনি লিখেছেন, যে ভদ্রলোক লিখেছেন, তার নাম হচ্ছে কি? অ্যান্টন প্যাভলোভিচ চেকভ, বা ইন শর্ট উই ক্যান সে অ্যান্টন চেকভ। অ্যান্টন প্যাভলোভিচ চেকভও বলতে পারিস, অ্যান্টন চেকভও বলতে পারিস। ভদ্রলোক রাশিয়ান ছিলেন, সুতরাং খুব স্বাভাবিকভাবেই এই গল্পটাও কিন্তু রাশিয়ান। 29শে জানুয়ারি 1860 ভদ্রলোকের জন্ম, মারা গেছেন 1904 15ই জুলাই। বুঝতেই পারছিস, খুবই কম বয়সে, মাত্র 44 বছর বয়সে অ্যান্টন চেকভ মারা যান। রাশিয়াতে জন্ম, মারা গেছেন জার্মানিতে। এবার বলে রাখি, তার যে আর একটা কথা যেটা বলার রয়েছে, তার যে বিখ্যাত বিখ্যাত দুটো বইয়ের নাম না বললেই নয়। একটা হচ্ছে দ্য সিগাল, আর একটা হচ্ছে থ্রি সিস্টার্স। হ্যাঁ, এবার দেখ, এই যে গল্পটা দ্য বেট, এই যে গল্পটা দ্য বেট, তুই যদি দেখিস, এটা অরিজিনাল রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, যেটা আমাদের পক্ষে পড়া ইম্পসিবল, বিকজ উই ডোন্ট নো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। কিন্তু ওটা যদি রোমানাইজড ভাষায় দেখি, এই যে বেট শর্ট স্টোরিটা, এটা অ্যান্টন চেকভ যে নামে বের করেছিলেন, সেটা হচ্ছে পারি, PARI। ওদের ভাষায় পারি মানে হচ্ছে বেট। বেট যে ফেলিস না, হ্যাঁ, তুই যদি এটা করতে পারিস, আমি তোকে 100 টাকার বাজি ধরছি, তোকে আমি 100 টাকা দিয়ে দেবো, আমি তোকে আজকে ওই রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবো। সেই যে বেট, আমরা যেটাকে বলি বাজি ধরা, ওটাকেই রোমানাইজড ল্যাঙ্গুয়েজে বলে পারি, PARI। তো সেই ভাষাতেই কিন্তু অ্যান্টন চেকভ লিখেছেন। পাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার 1889। অ্যান্টন চেকভের এই বিখ্যাত শর্ট স্টোরি, এইটা যদি আমরা দেখি, এখানে দুজনের গল্প আমরা পড়তে পারবো। একজন হচ্ছে ব্যাংকার, ব্যাংকার মানে বুঝতে পারছিস, একটা ব্যাংক যে ওন করছে কত টাকা। আর একজন হচ্ছে লয়ার। এবং গল্পটা যখন আমরা পড়বো, এখানে অনেকগুলো থিমস আমরা জানতে পারবো, যেমন হচ্ছে নেচার অফ ফ্রিডম, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়োর লাইফ, দ্য ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ। এবং এই গল্পের সব থেকে বড় থিম হচ্ছে ডিসইলিউশনমেন্ট, মানে সোজা বাংলায় বলে মোহমুক্তি। গল্পটা যখন পড়বি, দেখবি একটা সামান্য বেট, একটা বাজি, সেটা দুটো মানুষের জীবনকে কিভাবে পাল্টে দিল। গল্পটা শুধুমাত্র একটা বাজি ধরার গল্প নয়। এই গল্পটা পড়লে আমরা মুক্তি, প্রকৃত মুক্তি কি, মোহমুক্তি কি, প্রকৃত জীবনের স্বাদ কিভাবে গ্রহণ করতে হয়, বই পড়ার উপযোগিতা, এবং তার সঙ্গে কি, এই যে আমাদের প্রাত্যহিক জীবনে টাকা পয়সার ভ্যালু কতটা, আর জ্ঞানের ভ্যালু কতটা, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, গল্পটা পড়তে শুরু করি। অনেকটাই বড়, একদিনে আমরা করব না, দুদিনে পড়বো। ঠিক আছে, সবাই একটু দেখ, অডিও করে রাখছি, অসুবিধা হলে পরে শুনে নিবি। ছোট ছোট সেন্টেন্সে ভাঙা আছে, নিজেরাও বুঝতে পারবি। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট। এটা ছিল একটি অন্ধকার শরৎকালের রাত্রি। অর্থাৎ শীতকাল আসন্ন, শরৎকাল, আমাদের এখানে শরৎকাল মানেই হচ্ছে কাশফুল ফুটবে, আকাশে পেঁজা নীল মেঘ, এবং তার সঙ্গে দুর্গাপুজোর বাদ্যি বেজে গেছে, শিউলি ফুল ঝরছে, বাঙালিরা আনন্দে আত্মহারা। কিন্তু ওদের কাছে শরৎকাল মানে কি? ওদের কাছে শরৎকাল মানে হচ্ছে শীতের তোড়জোড় করা, যে শীত আসবে কয়েকদিন বাদেই, সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, আগুন জ্বালানোর জন্য সমস্ত জ্বালানি রেডি করে রাখতে হবে, সব ফুড স্টোর করে রাখতে হবে, তাই তো? তাহলে গল্পটা শুরু হচ্ছে যখন, তখন শরৎকাল দিয়ে। শরৎকালের রাত্রি, বেশ অন্ধকার। এবং এই অন্ধকার শুধুই কি বাইরের অন্ধকার, নাকি একজন মানুষের মনের অন্ধকার, সেটাও কিন্তু আমরা গল্পটা এগোলেই জানতে পারবো। বাইরে চারিদিকে থমথমে অন্ধকার, শরৎকালের রাত্রি। The old banker was pacing from one corner to corner of his study. এটা অরিজিনাল টেক্সটে আছে, তোদের বইতে চেঞ্জ করে ওয়াকিং আপ অ্যান্ড ডাউন করে দিয়েছে। তো এইটা দেখ, ওল্ড ব্যাংকার অর্থাৎ বুড়ো ভদ্রলোক, যে ব্যাংকার, যে ব্যাংকের মালিক, সে কি পেসিং ফ্রম ওয়ান কর্নার টু অ্যানাদার, মানে কি ঘরের এক কোণ থেকে আর এক কোণে পায়চারি করছেন, ওয়াকিং আপ অ্যান্ড ডাউন।
হি ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক করছেন। কোথায়? অফিস স্টাডি। স্টাডি মানে কি? স্টাডি রুম। তার পড়ার ঘরে পায়চারি করছেন এদিক থেকে ওদিক। রিকলিং টু হিজ মাইন্ড, মনে মনে ভাবছেন পুরানো এক অতীত দিনের কথা। দ্য পার্টি হি গেভ ইন দ্য অটম 15 ইয়ার্স বিফোর, এরকমই একটি শরৎকালের রাত্রিরে 15 বছর আগে তিনি একটি পার্টি থ্রো করেছিলেন। সেই পার্টি, সেই ফিস্ট, সেই ব্যাংকোয়েট, সেই অতিথি এবং সর্বোপরি সেই দিনকের একটি ঘটনার কথা আজকে 15 বছর পর এই শরৎকালের রাত্রিরে এসে বারবার তার মনে পড়ছে। তিনি শান্ত থাকতে পারছেন না, তিনি পায়চারি করছেন এদিক ওদিক, ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমরা কখন পায়চারি করি? যখন আমরা ডিপলি কিছু ভাবি, তাই তো? তো তিনি পায়চারি করছেন। There were many clever people at the party, মনে পড়ে যাচ্ছে 15 বছর আগের সেই শরৎকালীন রাত্রিরের কথা। সেই পার্টিতে কত চালাক লোকই তো এসেছিল, কত বুদ্ধিমান লোক এসেছিল। মাচ ইন্টারেস্টিং কনভারসেশন, এবং যে কথাবার্তাগুলো হচ্ছিল কোনো সাধারণ কথাবার্তা নয়, বেশ ইন্টারেস্টিং কনভারসেশন, সবাই কথা বলতে বেশ আগ্রহ পাচ্ছিল। They talked among other things of capital punishment, এবং তারা কি বিষয়ে কথা বলছিল? কি মানে অনেকগুলো টপিকে কথা হচ্ছিল, কিন্তু তার মধ্যে একটা টপিক ছিল ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড দেওয়া উচিত নাকি উচিত নয়? সান্নিক, তোর কি মনে হয় যে কেউ ধর কোনো ক্রাইম করলো, তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া উচিত নাকি উচিত নয়? বিচার মানে তুই বলছিস কি তাকে মেরে ফেলা মানে ফাঁসিতে ঝোলানো উচিত নাকি উচিত নয়? ধর সে সাপোজ সে একজনকে মার্ডার করেছে, অবশ্যই তার মানে সান্নিক কিন্তু মৃত্যুদণ্ডকে সাপোর্ট করে। আমিও কোথাও গিয়ে সাপোর্ট করি। কেউ ধর রেপ করেছে, মার্ডার করেছে, আমার মনে হয় তাকে ঝুলিয়ে দেওয়া উচিত। তো সেই রকম সবাই আলোচনা করছে। The guests among them, not a few scholars and journalists, for the most part disapproved of capital punishment. এবার দেখ, যে গেস্টরা এসেছিল সেই গেস্টদের মধ্যে অনেকেই ছিল স্কলার মানে জ্ঞানীগুণী ব্যক্তি, অনেকেই ছিল জার্নালিস্ট মানে কি যারা সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করে, এবং তাদের মধ্যে বেশিরভাগ জনই বলল না না না, ক্যাপিটাল পানিশমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড তবু ঠিক আছে, কিন্তু মৃত্যুদণ্ড, ফাঁসি, না 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 না, সে তো একদম ভালো নয়। দে ফাউন্ড ইট অবসোলেট অ্যাজ এ মিনস অফ পানিশমেন্ট, সাজা দিতে হয় অন্য ধরনের সাজা, অন্য ধরনের শাস্তি দেওয়া হোক। ক্যাপিটাল পানিশমেন্ট বা এই যে ফাঁসি, মৃত্যুদণ্ড, এগুলো অবসোলেট হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, এসব আর চলে না। আনফিটেড মানে উপযুক্ত নয়। টু এ খ্রিস্টান স্টেট অ্যান্ড ইমোরাল, তাহলে খ্রিস্টান স্টেটে এই জিনিসগুলো চলে না। Some of them thought that capital punishment should be replaced universally by life imprisonment, এবং কেউ কেউ বললেন যে ক্যাপিটাল পানিশমেন্ট সব জায়গায় তুলে দেওয়া উচিত। শুধু খ্রিস্টান স্টেট কেন, শুধুমাত্র খ্রিস্টান ধর্ম অবলম্বন করে যারা, সেই সমস্ত স্টেট কেন হবে? বাকি সমস্ত স্টেটে এই ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড তুলে দেওয়া উচিত। তার বদলে লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড, জেলে পচে মরে যাক, সেইটা তবু ভালো, কিন্তু ফাঁসি একদম ভালো নয়। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, সেড দ্য হোস্ট। হোস্ট মানে কি? যে হচ্ছে গেস্টের অপোজিট হচ্ছে হোস্ট। গেস্ট মানে হচ্ছে যে অতিথি, আর হোস্ট মানে কি? যে আয়োজন করে। তো সে বলছে যে আমি তো তোমাকে সাপোর্ট করছি না, আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমাকে একদমই সাপোর্ট করছি না। আই মাইসেলফ হ্যাভ এক্সপিরিয়েন্সড নাইদার ক্যাপিটাল পানিশমেন্ট নর লাইফ ইমপ্রিজনমেন্ট। তোমরা হয়তো বলবে যে আপনাকে তো কোনোটা সহ্য করতে হয়নি, না সত্যি আমার কোনোদিন যাবজ্জীবন কারাদণ্ডও হয়নি, আর ফাঁসি তো হয়নি, হলে কি আমি তোমাদের সঙ্গে উপস্থিত থাকতে পারতাম? বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, কিন্তু যদি দুটোকে তুল্যমূল্যভাবে বিচার করো, ঠিক আছে, যদি দুটোকে দাঁড়িপাল্লায় ফেলে বিচার করো, দেন ইন মাই ওপিনিয়ন, আমার মতে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর মরাল,
ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ডই ভালো, মোর হিউম্যান, এটাই বেশি মানবিক দেন ইমপ্রিজনমেন্ট। যাবজ্জীবন কারাদণ্ডের থেকে আমার মনে হয় ওই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও, একেবারে মরে যাক, ল্যাটা চুকে যাবে। প্রত্যেক দিন দগদে দগদে কষ্ট পাওয়ার থেকে ঝুলিয়ে দাও, মরে যাবে, মিটে যাবে। এক্সিকিউশন, এক্সিকিউশন মানে কি, মানে যে তোকে ফাঁসির দড়িতে ঝোলায় তাকে বলে এক্সিকিউশনার। আর এক্সিকিউশন মানে কি, তোকে যে মেরে, তোকে যে মারা হচ্ছে, তোর যে মার্ডারটা হচ্ছে, মার্ডার ঠিক বলবো না এখানে, কিলিং, কিলিং অফ ইউ বিকজ অফ ইউর বিকজ অফ ইউর গিল্ট। তো তুই যে পাপ করেছিস সেই জন্য তোকে ধর এক্সিকিউশন করা হচ্ছে, মারা হচ্ছে। তাহলে সেই মৃত্যুটা কিরকম হবে? ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, এক মুহূর্তের মধ্যে তোকে নিয়ে যাওয়া হবে, কালো একটা কাপড় পরানো হবে, ফাঁসির দড়িটা গলায় ঝোলানো হবে, তক্তাটা সরিয়ে দেওয়া হবে, ব্যাস শেষ একেবারে। কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড, কিলস বাই ডিগ্রিজ, একটু একটু করে মারে, তিলে তিলে তোমার জীবনটা শেষ করে দেয়। তুমি দেখতে পাচ্ছ বাইরে সবাই ঘুরে বেড়াচ্ছে, তাদের অগাধ স্বাধীনতা, আর তোমার স্বাধীনতা নেই। হু ইজ দ্য মোর হিউম্যান এক্সিকিউশনার বলো তো? তাহলে সব থেকে মানবিক ফাঁসুড়ে কে? ওয়ান হু কিলস ইউ ইন ফিউ সেকেন্ড, যে তোমাকে এক সেকেন্ডে মেরে দিল, নাকি হু ড্রস দ্য লাইফ আউট অফ ইউ ইনসেসেন্টলি ফর ইয়ার্স, নাকি যে বছর বছর ধরে ইনসেসেন্টলি ক্রমাগত একটু 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 করে তোমার প্রাণটা বের করে নেয়? তোমার মতে ভালো ফাঁসুড়ে কে? যে তোমাকে ইনস্ট্যান্টলি মেরে দেবে অর্থাৎ ফাঁসির সাজা, নাকি যাবজ্জীবন কারাদণ্ড যে একটু একটু করে তোমার প্রাণটা ক্রমাগত বের করে নেবে কয়েক বছর? আস্তে 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 তুমি যখন দেখবে যে বাইরে প্রত্যেকটা মানুষ ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, অথচ তুমি বাইরে বেরোতে পারছো না, তুমি তোমার আপনজনকে দেখতে পাচ্ছ না, এই যে তোমার তিলে তিলে শেষ হওয়া, সেটা কি ভালো? তোমাদের কি মনে হয়? এই কথাটা কে বলছে? হোস্ট। কিন্তু এগুলো সবই 15 বছর আগের ঘটনা, যেটা তিনি এখন মনে করছেন স্টাডিতে পাইচারি করতে করতে। দে আর বোথ ইকুয়ালি ইমমরাল। তো একজন গেস্ট এসছিলেন, তো তিনি গল্প করতে করতে সব শুনলেন এবং বললেন, দেখুন আমার মনে হয় দুটোই ইমমরাল, ফাঁসি বলুন বা যাবজ্জীবন কারাদণ্ড বলুন, কোনোটাই ভালো নয়, বিকজ দেয়ার পারপাস ইজ দ্য সেম। দুটোরই তো উদ্দেশ্য এক, দুটোরই তো উদ্দেশ্য এক, যে মেরে ফেলা, শেষ করে দেওয়া। তাহলে আমার মনে হয় দুটোই ইমমরাল, দুটোই অনুচিত, দুটোই অমানবিক। কারণ বিকজ দেয়ার পারপাস ইজ টু টেক অ্যাওয়ে লাইফ, দুটোই আপনার প্রাণ কেড়ে নিচ্ছে, একটা সঙ্গে সঙ্গে, একটা বছর বছর ধরে। দ্য স্টেট ইজ নট গড, আমাদের মনে রাখতে হবে রাষ্ট্র ভগবান নয়। এই শরীরে আমাদের দেখবি ইন্ডিয়ান ফিলোসফিতেই বলে যে, হ্যাঁ মনে রাখতে হবে স্টেট ইজ নট গড, অর্থাৎ কি, রাষ্ট্র ভগবান নয়। ইন্ডিয়ান ফিলোসফিতে একটা কথা বলে দেখবি বাবু, যে ভগবান তোমাকে প্রাণটা দিয়েছে, এই প্রাণটা কার অধিকার একমাত্র তার আছে, তাই আত্মহত্যা করা পাপ। তাহলে রাষ্ট্র তো ভগবান নয়, রাষ্ট্র তোমার প্রাণ দেয়নি, তাকে সেই প্রাণটা কেড়ে নেওয়ার অধিকার রাষ্ট্রের নেই, তাই রাষ্ট্র কাউকে ফাঁসির সাজা দিতে পারে না। সেটাই বলছে স্টেট ইজ নট গড, স্টেট হ্যাজ নো রাইট টু টেক অ্যাওয়ে ইউর লাইফ, বিকজ স্টেট হ্যাজ নট গিভেন ইউর লাইফ, স্টেট হ্যাজ নট গিভেন ইউ বার্থ, তাই না? সুতরাং একটা গেস্ট বলছে যে স্টেট হ্যাজ নো রাইট টু টেক অ্যাওয়ে দ্যাট, দ্যাট মানে কি এখানে তোমার জীবন, হুইচ ইট ক্যান নট গিভ ব্যাক। তোমার কি রাষ্ট্রকে বললে রাষ্ট্র কি তোমার প্রাণটা ফিরিয়ে দিতে পারবে? পারবে না। সুতরাং প্রাণ কেড়ে নেওয়ার অধিকারও তার নাই। ইফ ইট শুড সো ডিজায়ার, যদি তার ইচ্ছা হয় যে চলো প্রাণটা আজকে নিয়ে নিয়েছি, কালকে মনে হচ্ছে যে না অতটা অপরাধটা গুরুতর নয়, প্রাণটা ফিরিয়ে দিই, রাষ্ট্র কি পারবে? কোনোদিন পারবে না। তাই রাষ্ট্রের অধিকার নেই প্রাণ কেড়ে নেওয়ার। কে বলছে? একজন গেস্ট, ওয়ান অফ দ্য গেস্ট। এবার দেখ, অ্যামং দ্য কোম্পানি, কোম্পানি মানে এখানে যারা লোকজন এসছিল, তো যে সমস্ত লোকগুলো এসছিল তাদের মধ্যে একজন লয়ার ছিল। এটা তাহলে কত বছর আগেকার ঘটনা বলছি? 15 বছর আগেকার ঘটনা। তো একজন লয়ার ছিল, তো সেই লয়ার হচ্ছে ইয়াং ম্যান, তার বয়স কত তানি?
25 বছর, 25, তাহলে 15 বছর পর আজকের দিনে দাঁড়িয়ে তার বয়স কত? 25 + 15, 40 বছর। 25 + 10 35, + 5 40, তাহলে এখন তার 40 বছর বয়স, তাই তো? আর 15 বছর আগে তার কত বয়স ছিল? 25। ঠিক আছে, বুঝতেই পারছিস 25 বছর মানে কতটা ইয়াং সে, মানে তখন সে একদম যুবক। তার বলছি, তার বিয়ে করার বয়স, তার পড়ার বয়স, তার চাকরি করার বয়স, তার মা বাবাকে দেখার বয়স। 25 এমন একটা বয়স যেটা হচ্ছে তোর জীবনের পিক টাইম, তাই তো? সেই সময় তোর পাওয়ার সব থেকে বেশি থাকে। অন বিইং আস্কড হিজ ওপিনিয়ন, যখন জিজ্ঞাসা করলো তো লয়ার বাবু, উকিল বাবু, আপনার কি মত? আমরা তো সবাই এত কথা বলছি, আপনার কি মত? তখন সে বলছে, ক্যাপিটাল পানিশমেন্ট বলো, অর্থাৎ মৃত্যুদণ্ড বলো, বা লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ডই বলো, ইকুয়ালি ইমরাল, দে আর ইকুয়ালি, তারা দুটোই, তারা দুজনেই সমানভাবে অমানবিক। আচ্ছা, পরের পার্টটা পড়াচ্ছি, শোন। যেটা আমি বলছিলাম যে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট আর ইকুয়ালি ইমরাল। তখন সেই লয়ার বলল যে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মতে যে যাবজ্জীবন কারাদণ্ড বলুন আর মৃত্যুদণ্ড, যে ফাঁসি, দুটোই অমানবিক। বাট ইফ আই ওয়ার অফার্ড দ্য চয়েস বিটুইন দেম, কিন্তু কোনোদিন যদি এরকম সুযোগ আসে যে আমাকে বলা হলো যে এই দুটোর মধ্যে আপনি একটাকে বেছে নিন, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি দ্বিতীয় নম্বরটাই বেছে নেব, অর্থাৎ লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড বেছে নেব। ইটস বেটার টু লিভ সামহাউ দ্যান নট টু লিভ অ্যাট অল। তবু তো বেঁচে থাকতে পারবো, মরে যাওয়া মানে তো এক নিমেষে সব শেষ হয়ে যাওয়া। তাহলে 25 বছর বয়সে এই ভদ্রলোক, লয়ার ভদ্রলোক, তার মনে হয়েছে যে মরে গেলেই তো জীবনটা শেষ, তার থেকে একটু হলেও তো বেঁচে থাকবো, একটু হলেও তো আকাশটা দেখতে পাবো, একটু হলেও তো মানুষ দেখতে পাবো, একটু হলেও তো বেঁচে থাকবো, সেটাই অনেক, সেটাই অনেক বড় ব্যাপার। There ensued a lively discussion. এই কথাটার সঙ্গে সঙ্গে একটা এনার্জেটিক ডিসকাশন বা আলোচনা শুরু হয়ে গেল। সেই যে ব্যাংকার, এই যে ব্যাংকার যে পার্টিটা থ্রো করেছে, যে হোস্ট, হু ওয়াজ দেন ইয়াঙ্গার, তারও তখন বয়স অনেকটাই অল্প, অ্যান্ড মোর নার্ভাস, এবং সে তখন একটু নার্ভাস হয়ে গেল। সাডেনলি লস্ট হিজ টেম্পার, এবং হঠাৎ করে তার মাথা গরম হয়ে গেল, তার মাথায় খুন চেপে গেল, সে রেগে গেল। ব্যাংড হিজ ফিস্ট অন দ্য টেবিল, টেবিলের ওপর, ফিস্ট মানে কি মুঠি, টেবিলের ওপর সেই হাত মুঠো করে ঠুকতে লাগলো, ব্যাং করতে লাগলো। অ্যান্ড টার্নিং টু দ্য ইয়াং লয়ার, এবং ইয়াং লয়ারের দিকে ঘুরে বলল চিৎকার করে, ইটস এ লাই, মিথ্যে কথা বলছো তুমি, সম্পূর্ণ মিথ্যে। আই বেট ইউ 2 মিলিয়ন্স, আজকে আমি 2 মিলিয়ন টাকার বাজি ফেলছি। ভাবা যায় 2 মিলিয়ন, তাই তো? 1 মিলিয়ন মানে 10 লক্ষ, সেই 2 মিলিয়ন টাকার আমি বাজি লড়ছি। ইউ উড নট স্টিক ইন এ সেল ইভেন ফর 5 ইয়ার্স, সেল মানে কি কুঠুরি। বলছে কি 2 লক্ষ টাকা তোমাকে দিলেও তুমি একটা কুঠুরিতে 5 বছরের বেশি বন্দি থাকতে পারবে না। তখন লয়ারটা রিপ্লাই করছে, ইফ ইউ মিন ইট সিরিয়াসলি দেন আই বেট আই উইল স্টে নট 5 বাট 15। যদি আপনি সিরিয়াস হন এবং আপনি সত্যি 2 মিলিয়ন টাকা দেন, তাহলে আমিও আপনার কাছে আজকে একটা কথা জোর গলায় বলছি, 5 বছর নয় 15 বছর আমি একটা ঘরে বন্দি থাকতে রাজি আছি, যদি আপনি আমাকে সত্যি 2 মিলিয়ন টাকা দেন। 15 বছর থাকবে সত্যি নাকি? তাহলে এই ডিল ডান। কে বললো? ব্যাংকার। জেন্টলম্যান, আই স্টেক 2 মিলিয়ন, আজকে আমি এই 2 লক্ষ টাকার বাজি রাখলাম। আমি সরি 2 লক্ষ বলছি, 2 মিলিয়ন, 2 মিলিয়ন টাকা আমি দাওতে রাখলাম। এগ্রিড, ইউ স্টেক 2 মিলিয়ন, আই মাই ফ্রিডম, সেড দ্য লয়ার। তখন লয়ার বলল, আমি রাজি, আপনি 2 মিলিয়ন টাকা বাজি রাখলেন, আর আমি আমার 15 বছরের স্বাধীনতা, জীবনের শ্রেষ্ঠ 15 বছরের স্বাধীনতা আমি বাজি রাখলাম। সো দিস ওয়াইল্ড রিডিকিউলাস বেট কেম টু পাস। এইভাবেই সেদিনকে এরকম ওয়াইল্ড অর্থাৎ বন্য, রিডিকিউলাস মানে হাস্যকর, এই বেট সাইন হয়েছিল।
দ্য ব্যাংকার, এই যে ব্যাংকারের কথা বলছি, হু অ্যাট দ্যাট টাইম হ্যাড টু মেনি মিলিয়ন্স টু কাউন্ট। ব্যাংকার তখন কত বড় লোক, তার কাছে 2 মিলিয়ন টাকা কোনো ব্যাপার নেই, তার কাছে এরকম 2 মিলিয়ন কত আছে। স্পয়েলড অর্থাৎ কি, সে তখন স্পয়েলড, আমরা বলি না স্পয়েলড ব্র্যাট, মানে বড় লোক বাবা মার আদরে বাঁদর হওয়ার ছেলে, তখন সেই ব্যাংকার হচ্ছে স্পয়েলড চাইল্ড। ক্যাপ্রিশিয়াস মানে কি খামখেয়ালি, ইচ্ছা হলো 1 লক্ষ টাকা খরচ করে ফেললো, 2 মিলিয়ন টাকার বাজি, ভাবা যায় কতটা ইম্পালসিভ হলে মানুষ এরকম কাজ করতে পারে। একটা পার্টি থ্রো করেছে, কি একটা বাজি হলো যে যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি, চল 2 মিলিয়ন টাকার বাজি, কেউ করতে পারে? আমি তুই করতে পারবো? তার মানে তার কত কত মিলিয়ন টাকা আছে, ভাবতো কতটা খামখেয়ালি এই লোক। হি ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ র্যাপচার, এবং তার সঙ্গে অর্থাৎ তার সঙ্গে তার মনের ভিতর এই যে তোর একটা পাগলাপোনা, খামখেয়ালিপোনা, র্যাপচার, স্থিতিশীলতা নেই তো কোনো মনে, টাকার গুরুত্ব তো বোঝে না। তো সেই ব্যাংকার এইভাবে ডিল সাইন করলো ডিউরিং সাপার। সাপার মানে কোনটা? সাপার মানে একদম রাত্রিরের খাবার, আমরা ডিনার বলি, ওটা আমরা ভুল বলি, অ্যাকচুয়ালি ওটা সাপার। তো রাত্রিরে যখন পার্টিতে খাওয়া দাওয়া হচ্ছে, সেই ব্যাংকার লয়ারকে জোকিংলি মজা করে বলল, কাম টু ইউর সেন্সেস ইয়াং ম্যান। তো উকিল বাবু, তুমি তো এখন ইয়াং আছো, তোমার মাথার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, একটু নিজের সেন্সে ফিরে এসো, বুঝলে? ইয়াং রোন, রোন মানে কি তরুণ বাচ্চা, যেমন হয় না বাচ্চা ছেলে, যে ফচকে ছেলে, ওই রকম তরুণ হিসাবে সম্বোধন করছে। আরও এন রোন মানে হচ্ছে তরুণ হিসাবে সম্বোধন করা। তো বলছে বিফোর ইটস টু লেট, দেরি হওয়ার আগে নিজের সেন্সে ফিরে এসো, বুঝলে? 2 মিলিয়ন আর নাথিং টু মি, এরকম 2 মিলিয়ন টাকা আমার কত আছে, 2 মিলিয়ন টাকার গুরুত্ব আমার কাছে নেই। বাট ইউ স্ট্যান্ড টু লুজ 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ। কিন্তু তুমি তোমার জীবনের সেরা 3-4 বছর নষ্ট করবে। 25 বছর বয়স তোমার, সব থেকে সুন্দর সময় এটা, জীবনের সেরা সময়গুলো তুমি এইভাবে নষ্ট করবে? আই সে 3 or 4, আমি 3-4 বছরই বলছি, কারণ আমি জানি যে ইউ উইল নেভার স্টিক ইট টু এনি লঙ্গার। কারণ আমি জানি 15 বছর তো দূরের কথা, 5-6 বছরও তুমি টিকতে পারবে না, তাই আমি বলছি 3-4 বছর, আমি শিওর তুমি পারবে না। ডোন্ট ফরগেট ইদার, ইউ আনহ্যাপি ম্যান, দ্যাট ভলেন্টারি ইজ মাচ হেভিয়ার দ্যান এনফোর্সড ইমপ্রিজনমেন্ট। এটা ভুলে যেও না, অসুখী মানুষ, আনহ্যাপি মান, তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট আছে বুঝতে পারছি, নাহলে আর কেউ নিজের ফ্রিডমকে স্টেকে রাখতে পারে এইভাবে? ভলেন্টারি মানে ইচ্ছা করে, ঐচ্ছিক, ঐচ্ছিকভাবে তুমি যে কাজটা করতে চলেছো সেটা কিন্তু অনেক বেশি হেভি আর অনেক বেশি কষ্টের। এনফোর্সড ইমপ্রিজনমেন্ট, তুমি কোনো পাপ করলে শাস্তি হলো, তুমি নিজের মনকে বোঝাতে পারো যে হ্যাঁ চলো আমি ওই ভুলটা করেছি, আমি একজনকে মার্ডার করেছি, কি আমি ওই পাপটা করেছি, তাই আমি শাস্তিটা পাচ্ছি, তাই আমাকে জেলের ভেতর পচে মরতে হচ্ছে, সেটা একরকম। কিন্তু এই যে তুমি ইচ্ছা করে এই জিনিসটা বেছে নিচ্ছ, এটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। দ্য আইডিয়া দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু ফ্রি ইউর সেলফ অ্যাট এনি মোমেন্ট উইল পয়জন দ্য হোল অফ ইউর লাইফ ইন দ্য সেল। তোমার যখনই মনে হবে যে তুমি তো ফ্রিলি ঘুরে বেড়াতে পারতে, কিন্তু তুমি একটা শুধুমাত্র তুচ্ছ বেড ধরে তুমি কি করলে, তুমি জেলের ভিতর পৌঁছলে, সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে, কত ফ্রি মানুষ যে যার ইচ্ছা মতো যা খুশি করছে, তুমি করতে পারছো না। আর সেটাও কেন? শুধুমাত্র একটা বেড ধরেছো বলে। এই চিন্তাটা যখনই তোমার মনে আসবে, দ্যাট উইল পয়জন দ্য হোল অফ ইউর লাইফ, তোমার জীবনটাকে পুরো বিষিয়ে দেবে, বুঝলে? আই পিটি ইউ, করুণা হচ্ছে তোমার ওপর, এইসব ছাড়ো, এইসব বেড ফেড ধরো না, যা বলা হয়েছে ভুলে যাও। 2 মিলিয়ন টাকা আমার কাছে কিছু ব্যাপার নয়, কিন্তু তোমার স্বাধীনতা, সেটার দাম অনেক বেশি, সেটা ভুলে যেও না। মুক্তির স্বাদ, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা গেল 15 বছর আগেকার কথা। অ্যান্ড নাও দ্য ব্যাংকার, আজকে 15 বছর পরে সেই ব্যাংকার ফ্রম কর্নার টু কর্নার, এক কোণ থেকে আর এক কোণে, রিকল্ড অল দিস, এই সমস্ত কিছু ভাবছে। অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকে প্রশ্ন করছে, why did I make this bet, কেন এই বাজিটা লড়তে গেলাম, হোয়াট ইজ দ্য গুড,
এতে কার কি ভালো হলো? এই বাজিটার ফলাফল কি হলো? কার কি ভালো হলো এতে? দ্য লয়ার loses 15 years of his life. এই যে লয়ার, উকিল, তার জীবনের 15টা বছর নষ্ট করলো। আমি ভেবেছিলাম 3-4 বছরও টিকতে পারবে না, 15টা বছর আজকে হতে চললো, আজকে শেষ দিন, ও নষ্ট করলো। and I throw away 2 million. কি এই বেটের ফলাফল কি? আমাকে আমার 2 মিলিয়ন টাকা দিয়ে দিতে হবে। Will it convince people that capital punishment is worse or better than imprisonment for life? এই বাজিটা ধরে ওর 15 বছর নষ্ট করে আমার 2 মিলিয়ন টাকা উড়িয়ে দিয়ে কি প্রমাণ করা গেল যে ক্যাপিটাল পানিশমেন্ট ভালো না যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ লাইফ ইমপ্রিজনমেন্ট ভালো? কোনটা বেটার, কোনটা ওর্স? কিছু কি প্রমাণ হলো? কার কাছে প্রমাণ হলো? কি লাভ হলো এইসব করে? নো নো নো, all stuff and rubbish, nonsensical, কোনো দাম নেই এইসবের। On my part it was the caprice, caprice মানে কি? খেয়াল, খামখেয়ালিপনা। আমার দিক থেকে শুধুমাত্র অল্প বয়সের খামখেয়ালিপনা। ক্যাপ্রিস অফ এ ওয়েল ফেড ম্যান। ওয়েল ফেড মানে কি? বড় লোক, ধনী। একটা ধনী লোকের খামখেয়ালিপনা, যার কাছে মিলিয়ন এন্ড মিলিয়ন অফ টাকা পড়ে আছে। অন দ্য লয়ার্স পিওর গ্রিড অফ গোল্ড। আর লয়ারের দিক থেকে কি ছিল? 2 লক্ষ টাকার লোভ। টাকার লোভ তার 15টা বছর কেড়ে নিল। He recollected further. সেই ব্যাংকারের মনে পড়ল what happened after the evening party. সেই সান্ধ্য পার্টি, সান্ধ্যকালীন সেই যে উৎসব, তারপরের ঘটনা মনে পড়ল সেই ব্যাংকারের। It was decided that the lawyer must undergo his imprisonment under the strictest observation. ডিসাইড করা হলো। কি ডিসাইড করা হলো? যে এই লয়ার যে বাজিটি অ্যাকসেপ্ট করেছে তাকে একটি ঘরের ভিতর ইমপ্রিজনমেন্ট অর্থাৎ বন্দি করে রেখে দেওয়া হবে। স্ট্রিক্ট না, স্ট্রিক্টেস্ট, সব সময় তার উপর নজরদারি, সব সময় পাহারা, স্ট্রিক্টেস্ট অবজারভেশনে তাকে রাখা হবে। কোথায়? কোনো জেলে নয়, ইন এ গার্ডেন উইং অফ দ্য ব্যাংকার্স হাউস। সেই বড়লোক ব্যাংকারের বাড়ির বাগানের একটি কুঠুরিতে রাখা হবে। ইট ওয়াজ এগ্রিড, রাজি, যে এগ্রিমেন্ট যে সাইন করানো হলো, তারা দুপক্ষ রাজি হলো, উভয় পক্ষ রাজি হলো যে এই পিরিয়ডে 15 বছর যে তিনি থাকবেন, হি উড বি ডিপ্রাইভ অফ দ্য রাইট টু ক্রস দ্য থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে চৌকাঠ। ঘরের চৌকাঠ পেরোতে পারবে না এই লয়ার। টু সি লিভিং পিপল, জীবন্ত মানুষ যারা হেঁটে চলে বেড়ায়, খায় দায় ঘুমোয়, তাদেরকে দেখতে পাবে না। টু হিয়ার হিউম্যান ভয়েস, মানুষের গলার স্বর সে পাবে না। অ্যান্ড টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, তাকে সেই রাইটও দেওয়া হবে না, ডিপ্রাইভ করা হবে, মানে কি? বঞ্চিত করা হবে। কি থেকে? লেটার, লেটার সে রিসিভ করতে পারবে না। নিউজ পেপার সেটাও ছেড়ে দাও, কোনো কিছুই সে পাবে না। হি ওয়াজ পারমিটেড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে কি পাবে? কি দেওয়া হবে? বাজনা, বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। টু রিড বুকস, বই পড়তে পারবে। টু রাইট লেটার্স, চিঠি লিখতে পারবে। টু ড্রিঙ্ক ওয়াইন, ওয়াইন পান করার সুযোগও তাকে দেওয়া হবে। এবং স্মোকিং টোব্যাকো, টোব্যাকো স্মোক করার সুযোগও তাকে দেওয়া হবে। বাই দ্য এগ্রিমেন্ট হি কুড কমিউনিকেট। তাহলে এগ্রিমেন্ট অনুযায়ী সে কমিউনিকেট অর্থাৎ সংযোগ স্থাপন করতে পারবে, বাট অনলি ইন সাইলেন্স, অর্থাৎ নিস্তব্ধতাই হবে তার একমাত্র বুলি। উইথ দ্য আউটসাইড, বাইরের লোকের সঙ্গে কমিউনিকেট করবে কিভাবে? থ্রু এ লিটল উইন্ডো, তার সেই কুঠুরিতে থাকবে একটি জানলা, স্পেশালি কনস্ট্রাক্টেড ফর দিস পারপাস, যেটি এই বন্দিত্ব জীবনের জন্য স্পেশাল করে তৈরি করা হয়েছিল। এভরিথিং নেসেসারি, যা কিছু প্রয়োজনীয়, হোক বই কিংবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিংবা ওয়াইন, হি কুড রিসিভ ইন এনি কোয়ান্টিটি বাই সেন্ডিং এ নোট থ্রু দ্য উইন্ডো। জানলা দিয়ে একটি নোট সে ফেলে দেবে যে আমার এই বইটা লাগবে,
আমার এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগবে। সে নোট জানলা দিয়ে ফেলে দেবে, সেই নোট ব্যাংকারের চাকর বাকররা রিসিভ করবে, সেই অনুযায়ী তাকে জানলা দিয়ে সাপ্লাই দেওয়া হবে। এই জানলাটাই হবে বহির্জগতের সঙ্গে ওর একমাত্র কানেকশন বা সংযোগ স্থাপনের জায়গা। কোনটা? জানলাটা। জানলা দিয়ে নোট ফেলবে, জানলা দিয়েই সবকিছু রিসিভ করবে। The agreement provided for all the minutest details which made the confinement strictly solitary, and it obliged the lawyer to remain exactly 15 years from 12 o'clock of November 14th, 1870 to 12 o'clock of November 14th, 1885. তাহলে এগ্রিমেন্টে বলা হলো সমস্ত মাইনিউট যে ডিটেলস, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম, মাইনিউটের সুপারলেটিভ ডিগ্রি, সমস্ত মাইনিউট ডিটেলস দিয়ে এগ্রিমেন্ট সাইন করা হলো। বলা হলো স্ট্রিক্টলি সলিটারি, অর্থাৎ একাকী জীবনযাপন তাকে করতে হবে। লয়ারকে কিন্তু 15 বছর, পাক্কা 15 বছর। দেখ 1870 সালের 14ই নভেম্বর, তাহলে বুঝতেই পারছিস তানি পার্টিটা এই দিনকেই থ্রো করা হয়েছিল। তাহলে এই দিন থেকে, এই দিন 12টা থেকে শুরু করে ঠিক 15 বছর 1885 সালের 14ই নভেম্বর অবধি এই ডিল সাইন করা হবে। ঠিক আছে? The least attempt on his part to violate the conditions, যদি সে একবারও নামমাত্র চেষ্টা করে এই চৌকাট পেরোনোর কিংবা তার যে কোনো শর্ত ব্রেক করার চেষ্টা করে, পালাতে চেষ্টা করে, অর্থাৎ ধর 1870 সালের 14ই নভেম্বর থেকে বন্দিত্ব জীবন শুরু, 1885 সালের 14ই নভেম্বর 12টা, ধরো 11টা 58তেও যদি পালানোর চেষ্টা করে, 2 মিনিট আগেও যদি হয়, তাহলে ব্যাংকার তাকে 2 মিলিয়ন টাকা দেবে না। ব্যাংকার তাকে 2 মিলিয়ন টাকা আর দেবে না। সে 6 বছর থাকুক, 7 বছর থাকুক, 14 বছর থাকুক, কিংবা 15 বছর কমপ্লিট হওয়ার 2 মিনিট আগেও যদি সে পালিয়ে আসে, ব্যাংকার আর টাকা দেবে না। এই গেল এগ্রিমেন্ট। ঠিক আছে? আজকে ফার্স্ট পার্টটা পুরোটাই কমপ্লিট করে দেবো। ইন দ্য সেকেন্ড ইয়ার, সরি, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, বন্দিত্ব জীবনের প্রথম বছর, এই যে লয়ার অর্থাৎ এই যে উকিল, as far as it was possible to judge from his short notes, সেই যে নোট পাঠাতো রে জানলা দিয়ে, যেটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে, তো যত নোটগুলো প্রথম বছর পাওয়া গেল, বোঝা গেল সেই নোট পড়ে যে সে প্রচন্ড লোনলিনেস অর্থাৎ একাকিত্ব জীবন, বোরডম মানে বোরিং মোনোটোনাস লাইফ, তার ভাল লাগছে না। প্রথম তো ভীষণ একাকিত্ব, বাড়ির কাউকে দেখতে পাচ্ছে না, বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছে না, প্রচন্ড লোনলিনেস, একাকিত্ব এবং বোরিং জীবনযাপন করত। ফ্রম হিজ উইং অর্থাৎ তার যে কুঠুরি, সেখান থেকে ডে অ্যান্ড নাইট, দিন রাত ধরে শোনা যেত কি? সাউন্ড অফ দ্য পিয়ানো, পিয়ানো বাজত, পিয়ানোর আওয়াজ পাওয়া যেত। হি রিজেক্টেড ওয়াইন অ্যান্ড টোব্যাকো, সে ওয়াইন পান করতো না, সে টোব্যাকো খেত না। ঠিক আছে? ওয়াইন এক্সাইটস ডিজায়ার্স, সে একটি চিঠিতে লিখেছিল যে ওয়াইন পান করলে মানুষের মনে কামনার উদ্রেক হয়, and desires are the chief foes, foes মানে কি? শত্রু। এবং কামনা হচ্ছে একজন বন্দির প্রধান শত্রু, তাই ওয়াইন পান করা যাবে না। Besides, nothing is more boring than to drink good wine alone, আর একা একা ওয়াইন পান করা যায় নাকি? দুটো তিনটে বন্ধু বান্ধব না হলে, খোশ গল্প না হলে ওয়াইন পান করার মজা কোথায়? তাই ওয়াইন আমার চাই না। অ্যান্ড টোব্যাকো স্পয়েলস দ্য এয়ার ইন হিজ রুম, আর এইটুকু তো এক কামরার ঘর, এখানে যদি আমি স্মোকিং করি তাহলে সেই স্মোকিং বায়ু দূষণের কারণ হবে, আমার নিজেরই শ্বাসকষ্ট হবে, তো আমার চাই না। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার দ্য লয়ার ওয়াজ সেন্ট বুকস অফ এ লাইট ক্যারেক্টার, প্রথম বছর সেই লয়ার, সে যা যা বই চেয়েছিল তাকে যা যা বই পাঠানো হয়েছিল প্রত্যেকটাই লাইট ক্যারেক্টারের, মানে একদম হালকা চালে। খুব সিরিয়াস ধর্মগ্রন্থ বা কোয়ান্টাম ফিজিক্স বা রকেট সায়েন্সের বই নয়। কিরকম বই? তার নোভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ ইন্টারেস্ট,
একটি জটিল প্রেমের উপন্যাসের বই, স্টোরিজ অফ ক্রাইম অ্যান্ড ফ্যান্টাসি, ধর ক্রাইম মানে হচ্ছে তো জানিসই মার্ডার ফিকশন, ফ্যান্টাসি এইসবের বই, কমেডি হাসি ঠাট্টার বই, এইসব মানে যেগুলো হালকা চালে পড়া যায়, যেগুলো পড়তে গেলে তোর মাথা খাটাতে হয় না। ধর একটা ক্রাইম ফিকশন পড়লি, একটা ডিটেকটিভ স্টোরি পড়লি, এরকম একটা। এটা গেল প্রথম বছর। সেকেন্ড ইয়ার, এবার দ্বিতীয় বছরের কথা বলি। পিয়ানো ওয়াজ হার্ড নো লঙ্গার, দ্বিতীয় বছর পিয়ানোর আওয়াজ আর পাওয়া গেল না। দ্য লয়ার অনলি আস্কড ফর ক্লাসিক্স, লয়ার বলল আমার শুধু ক্লাসিক বইগুলো চাই, অর্থাৎ বিখ্যাত বিখ্যাত বই। ইন দ্য ফিফথ ইয়ার, এটা গেল সেকেন্ড ইয়ার। এবার পঞ্চম বছর, তৃতীয় চতুর্থ এইভাবেই কাটলো। পঞ্চম বছর আবার মিউজিক শোনা গেল, এবং এবার সেই প্রিজনার ওয়াইন চাইলো, অর্থাৎ নিজেই নিজের কোম্পানি এনজয় করতে শুরু করছে। ধুর নিকুচি, বাইরের বন্ধু দরকার নেই, আমি আমার বন্ধু, ওয়াইন চেয়েছে, ঠিক আছে। দোজ হু ওয়াচড হিম, সেই সময় যারা তাকে দেখেছিল তারা বলতো যে ডিউরিং দ্য হোল অফ দ্যাট ইয়ার হি ওয়াজ অনলি ইটিং, সেই পঞ্চম বছরে সে খালি খেত, ড্রিঙ্কিং পান করত, এবং বিছানায় শুয়ে থাকতো। হি ইউজ টু লাই অন হিজ বেড, হি ইয়ার্নড, সে হাই তুলতো প্রায়, টকড অ্যাংগ্রিলি টু হিমসেলফ, নিজের সাথেই রাগত স্বরে বিড়বিড় করে কথা বলতো। বুকস, না বই সে পড়ে না আর। সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট, রাত্রির হলে কখনো কখনো লিখতে বসে। হি উড রাইট ফর এ লং টাইম, লম্বা লম্বা সময় ধরে লেখে, ঘন্টার পর ঘন্টা লেখে। টিয়ার ইট অল আপ, তারপর দলা পাকিয়ে ছিঁড়ে ফেলে দেয় মর্নিং এ, সকালে। মোর দেন ওয়ান্স হি ওয়াজ হার্ড টু উইপ, একবারের বেশি, দুবার তিনবার চারবার তাকে কাঁদতেও শোনা গেছে। কত নম্বর বছরের কথা বলছি? পঞ্চম বছর। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, চলে আসছি ষষ্ঠ বছরের দ্বিতীয় ভাগে, মোটামুটি ধর জুন মাসের পর থেকে। সেই সময় প্রিজনার বিগ্যান জিলাসলি, নট জেলাসলি, জেলাসলি মানে কি হিংসা, এটা কিন্তু জিলাসলি মানে উৎসাহ ভরে, উদ্যম নিয়ে একদম আদা জল খেয়ে লেগে পড়েছে। কি পড়তে লাগলো? ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষার বই, রোমান, ল্যাটিন, গ্রিক, আর কি পড়তো? ফিলোসফি, আর কি পড়তো? ইতিহাস, হিস্ট্রি। হি ফেল অন দিস সাবজেক্ট সো হাংরিলি, ক্ষুধার্ত ভাবে প্রত্যেকটা বিষয় গিলতো। দ্য ব্যাংকার হার্ডলি হ্যাড টাইম টু গেট বুকস এনাফ ফর হিম, মানে ব্যাংকার বই কিনে কিনে যোগান দিতে পারতো না, এত বই পড়তো, এত বই পড়তো। ব্যাংকার খুঁজে খুঁজে কত বই এনে দিয়েছে, তাও যেন ব্যাংকার পারছে না ওর বইয়ের ক্ষুধা মেটাতে, ওর জ্ঞানের ক্ষুধা মেটাতে। ইন দ্য স্পেস অফ 4 years, অ্যাবাউট মোটামুটি 4টে বছরের মধ্যে, মানে 6 নম্বর বছর থেকে 10 নম্বর বছর, 4টে বছরের মধ্যে অ্যাবাউট 600 ভলিউমস, ভেবে দেখ 600 ভলিউম বই, 600 ভলিউমস অফ বুকস ওয়ার বট ফ্রম হিম, তার রিকোয়েস্টে 600 ভলিউম বই আনা হয়েছে। It was while that passion lasted that the banker received the following letter from the prisoner. তো যখন তার এরকম ভয়ঙ্কর প্যাশন, এই বই পড়ার, ল্যাঙ্গুয়েজ শেখার উদ্যম, তো সেই সময় ব্যাংকার সেই বন্দি লয়ারের থেকে একটা চিঠি পায়। সেই চিঠিতে লেখা ছিল যে ডিয়ার জেলার, GAOLER, এটা হচ্ছে জেলার স্পেলিং, ঠিক আছে, JAILER অনেকে লেখে, আবার অনেকে এই স্পেলিংটাই লেখে। ডিয়ার জেলার, প্রিয় জেলার, আই এম রাইটিং দিস লাইন্স, আজকে আমি এই চিঠিটা লিখছি, একটা লাইন লিখছি আপনাকে প্রথম, সেই একটা লাইনে আপনি 6টা ল্যাঙ্গুয়েজ, 6টা ভাষা খুঁজে পাবেন। শো দেম টু এক্সপার্ট, এগুলো ভাষাবিদদের দেখাবেন। লেট দেম রিড দেম, তাদেরকে এগুলো পড়তে দেবেন। ইফ দে ডু নট ফাইন্ড ওয়ান সিঙ্গেল মিস্টেক, তারা যদি একটিও ভুল খুঁজে না পায়, আই বেগ ইউ টু গিভ অর্ডার্স টু হ্যাভ এ গান ফায়ার্ড অফ ইন দ্য গার্ডেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি যদি আমার একটিও ভুল না থাকে আপনি বাগানে একটা গান ফায়ার করবেন, তাহলে আমি বুঝে যাব আমার লেখায় কোনো ভুল নেই, আমার শেখায় কোনো ভুল নেই, আমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে, ভাষার জ্ঞান সম্পূর্ণ হয়েছে। বাই দ্য নয়েজ, ওই
আওয়াজ, গান ফায়ারের আওয়াজ শুনে আমি বুঝতে পারবো যে আমার এফোর্ট গুলো জলে যায়নি, ভেন ব্যর্থ হয়ে যায়নি। দে হ্যাভ নট বিন ইন ভেন, অর্থাৎ আমার এফোর্ট, আমার প্রচেষ্টা ব্যর্থ হয়নি। দ্য জিনিয়াসেস অফ অল এজেস অ্যান্ড কান্ট্রিজ স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। জিনিয়াস মানে কি? প্রত্যেকটা ভাষার একজন করে জিনিয়াস আছে, একজন নয়, অনেক জিনিয়াস রয়েছেন, জ্ঞানী গুণী ব্যক্তি, ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, যারা যারা জিনিয়াস, যারা প্রকৃত জ্ঞানী। তো এই যে আমাদের পৃথিবীতে যুগে যুগে কত জিনিয়াসের জন্ম হচ্ছে, তারা কত ভাষাতে কথা বলে, গ্রিক ভাষাতে কত ভালো ভালো বই আছে, লাতিনে কত ভালো ভালো বই আছে, বাট ইন দেম অল বার্নস দ্য সেম ফ্লেম। তাদের বই পড়ে আমি দেখেছি তাদের লেখার মধ্যে একই ধরনের আগুন জ্বলে, আমি তাদের লেখার মধ্যে একই ধরনের প্যাশন খুঁজে পাই, একই ধরনের আগুন খুঁজে পাই। ও ইফ ইউ নিউ মাই হিভেনলি হ্যাপিনেস নাও দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেম। ও আপনি যদি জানতে পারতেন কি ভয়ঙ্কর স্বর্গীয় আনন্দ হচ্ছে আমার, যে তাদের বই আমি পড়তে পেরেছি, তাদের জ্ঞান, তাদের তাদের যে জ্ঞান সেটা আমার মধ্যে আমি অনুপ্রবেশ ঘটাতে পেরেছি, একটু আমি শিখতে পেরেছি কি ভয়ঙ্কর আনন্দ এই পড়ার মধ্যে, এই শেখার মধ্যে, এই জানার মধ্যে, আপনাকে বলে বোঝাতে পারবো না। এই অচেনাকে চেনা, অজানাকে জানা কি যে ভয়ঙ্কর স্বর্গীয় তৃপ্তি দিচ্ছে, কি বলবো। The prisoner's desire was fulfilled. প্রিজনারের মনের ইচ্ছা পরিপূর্ণ হলো। Two shots were fired in the garden. বাগানে গান ফায়ার হলো। ব্যাংকার অর্ডার দিয়েছিল যে গান ফায়ার করার জন্য, গান ফায়ার হলো। Later on, তারপরে আফটার দ্য 10th ইয়ার, 10তম বছরের পর, দেখ 10 বছর কাটিয়ে দিল, হ্যাঁ 5 বছর আরো কাটাবে। The lawyer sat immovable before his table. 10তম বছরের পর, 10ম বছরের পর সেই লয়ার দেখা যেত চুপচাপ স্থির হয়ে টেবিলের ওপর বসে আছে এবং শুধুমাত্র একটাই বই পড়ছে, নিউ টেস্টামেন্ট, বাইবেল, ধর্মীয় বই, ধর্মীয় বই পড়ছে। দ্য ব্যাংকার ফাউন্ড ইট স্ট্রেঞ্জ, ব্যাংকারের ভারী অবাক লাগতো যে একটা মানুষ যে 4 বছরে 600 ভলিউম বই, এরুডাইট মানে কি? এরুডিট মানে হচ্ছে জ্ঞানের তৃষ্ণা। 600 ভলিউম বই পড়েও যার জ্ঞানের তৃষ্ণা আমি মেটাতে পারিনি, বই সাপ্লাই দিয়ে দিয়ে আমার মানে সমস্ত টাকা শেষ হয়ে যাওয়ার জোগাড়, সে সারাদিন ধরে একটা বই পড়ছে সারা বছর ধরে, এবং সেটাও বাইবেল, হুইচ ইজ সো ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেটা পড়া এত সহজ, এরকম একটা পাতলা বই, মাথাও লাগাতে হয় না, কি ব্যাপার। এবং তারপর দেখা গেল নিউ টেস্টামেন্টের বদলে তিনি হিস্ট্রি অফ রিলিজিয়ান, বিভিন্ন ধর্মের ইতিহাসের বই, থিওলজি অর্থাৎ ধার্মিক বই, সেগুলো পাঠ করছেন। ডিউরিং দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট, জীবনের শেষ দুটো বন্দিত্ব বছরের সেই 14তম এবং 15 বছরে, প্রিজনার রেড অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যামাউন্ট, কোয়াইট হ্যাপাজার্ড আবার বই পড়তে শুরু করলো, কোনো মিল নেই, হজবরল, আজকে এটা পড়ছে কালকে ওটা, একবার ইতিহাস, একবার ভূগোল, একবার ফিলোসফি, একবার অঙ্ক, একবার লজিক, হ্যাপাজার্ডলি নানান রকম বই পড়তে শুরু করলো। নাও হি উড অ্যাপ্লাই হিমসেলফ টু দ্য ন্যাচারাল সায়েন্স, দেখ ন্যাচারাল সায়েন্স পড়তে শুরু করলো। আবার কখনো কখনো সেই রোম্যান্টিকে চলে যাচ্ছে, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, শেক্সপিয়ার, বায়রন পড়ছে রোম্যান্টিক এজ, শেক্সপিয়ারের ড্রামা পড়ছে, শেক্সপিয়ারের ম্যাকবেথের সলিলকি পড়ছে, কিং লিয়ার পড়ছে, এইসব পড়ছে। নোটস ইউজ টু কাম ফ্রম হিম, মাঝে মাঝে জানলা দিয়ে দেখা যেত নোট পড়ছে, নোটগুলো তার হাত দিয়ে বেরোচ্ছে, সেই নোটে কি লেখা থাকতো? হি asked to be sent at the same time a book on chemistry, বলছে কেমিস্ট্রির একটা বই পাঠান, মেডিসিনের একটা বই পাঠান, এই একটা উপন্যাস পাঠান, ট্রিটিজ অন ফিলোসফি অর্থাৎ দর্শনের বই পাঠান, থিওলজি ধর্মের বই পাঠান। ভাবতো একই সাথে এত ধরনের বই, কেমিস্ট্রিও পড়ছে, দর্শনও পড়ছে, রসায়ন দর্শন সব মিলেমিশে একাকার। হি রেড অ্যাজ দো, এমন ভাবেই সে পড়তো যেন মনে হতো হি ওয়ার সুইমিং ইন দ্য সি, যেন মনে হতো যে সে যেন সমুদ্রে সাঁতার কাটছে। সুইমিং ইন দ্য সি অ্যামং ব্রোকেন পিসেস অফ রেকেজ, রেকেজ মানে কি? ধ্বংসলীলা। ধর একটা জাহাজ টুকরো টুকরো হয়ে গেছে,
এবং তুই একটা যে কোনো জাহাজের অংশকে খড়কুটো হিসাবে আঁকড়ে ধরতে চাইছিস, এলো পাতারি সাঁতার কাটছিস, সেরকম যেমন হয়। একবার রসায়ন, একবার দর্শন, একবার হিস্ট্রি, কোনটার ওপর যে কোনটাকে যে আঁকড়ে ধরবে, কোনটাকে নিয়ে যে বাঁচবে, যেন সে বুঝতে পারছে না। অ্যান্ড in his desire to save his life was eagerly grasping one piece after another. সেই নিজেকে বাঁচানোর জন্য একবার এই টুকরো, একবার ওই টুকরো, একবার এই বিদ্যা, একবার ওই বিদ্যা, একবার এই বই, একবার ওই বই, সে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। তো এইটা গেল প্রথম পার্ট। কোনো অসুবিধা থাকলে বলবি, পরের দিন কিন্তু সেকেন্ড পার্টটা আমি পড়াবো। আর আজকে যে গ্রামারগুলো